আসসালামু আলাইকুম। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ১ মাস বের হইতে না হইতেই তৃণমূল কংগ্রেসে ভাঙ্গনের পথে। অপরদিকে বাংলাদেশের নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অত্যন্ত একজন জনপ্রিয় নেত্রী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র, সাবেক মেয়র সেলিনা হায়াৎ, তিনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। কেন ২ টা বিষয় সামনে নিয়ে আসলাম দর্শক? পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত জনপ্রিয় একজন নেত্রী। ৩ বারের মুখ্যমন্ত্রী ছিলেন। অপরদিকে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ, তিনি অত্যন্ত জনপ্রিয় একজন সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ভাঙ্গনের পথে, অপরদিকে আওয়ামী লীগের যে এই কার্যক্রম নিষিদ্ধ থাকার পরেও আওয়ামী লীগের এরকম একজন নির্ভরযোগ্য একজন খুবই জনপ্রিয় একজন মেয়র হিসেবে পরিচিত, অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বরী একজন মহিলা নেত্রী, তিনি জামিনে মুক্তি পাওয়া, এগুলো আসলে রাজনীতিতে কি বার্তা দিচ্ছে, এই বিষয়গুলো নিয়ে এখন নানান রকমের প্রশ্ন জাগা দিয়েছে। দেখুন, আমরা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে যাই এবং আমাদের বাংলাদেশের এই নেত্রীর জামিনে মুক্তি পাওয়া, দুটো বিষয় কিন্তু কিছুটা হলেও মিল আছে। এই ২ টা নেত্রীর কিন্তু তাদের বক্তব্য, তাদের যে নেতৃত্ব খুবই বলিষ্ঠ ছিল। এক নেত্রীর ভরাডুবি আরেক নেত্রীর তার সামনের দিন যে খোলাসা হচ্ছে বা সামনের দিনে তিনি যে এগিয়ে যাচ্ছেন, এটার পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। একটু আমরা যদি পশ্চিমবঙ্গের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যাই, সেখানে দেখেন তার দলে কিভাবে ভাঙন সৃষ্টি হচ্ছে। তার দলে ইতিমধ্যে ৫৮ জন বিধায়ক এই মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশ কাটিয়ে ঋতুব্রত ব্যানার্জিকে আপাতত বিরোধী দলীয় নেতা হিসেবে তারা কিন্তু ঘোষণা দিচ্ছেন, নির্বাচিত করেছেন ৫৮ জন বিধায়ক। আমরা জানি যে গত ১ মাসে এই যে পশ্চিমবঙ্গের নির্বাচনে সেখানে ৮০ জন বিধায়ক হয়েছিল তৃণমূল কংগ্রেসের। তার ভিতরে ৫৮ জন বিধায়ক অলরেডি বিদ্রোহ ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশ কাটিয়ে তারা ঋতুব্রত ব্যানার্জিকে দলের বিরোধী দলীয় নেতা হিসেবে সংসদে তারা কিন্তু প্রতিনিধিত্ব করার জন্য অলরেডি স্পিকারের কাছে তারা আবেদন করেছে এবং স্পিকার সেটা গ্রহণ করেছে এবং বিরোধী দলীয় নেতার যে রুম আছে সেই কক্ষের চাবিও দিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে যে ভাঙ্গন, সেই ভাঙ্গনটা একদম স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন রাজনৈতিক ক্যারিয়ারে এরকম পরিস্থিতির সম্মুখীন তিনি কখনো হয়নি। তবে তার জীবনে উত্থান পতন আছে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঝামেলার সম্মুখীন হয়েছেন, সেগুলো কোনো না কোনোভাবে পাশ কাটিয়ে সেটা কিন্তু সে ফেস করছে বা সেটা সমাধান করতে পেরেছে। কিন্তু এবারের যে নির্বাচনের পরাজয়ের পরে বিজেপি সেখানে সরকার গঠনের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন পরিস্থিতি হয়েছে যেটা তার রাজনৈতিক ক্যারিয়ার জীবনে এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে কিনা আমার জানা নেই। তবে দর্শক, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন। বিষয়টি হচ্ছে যে বর্তমানে তার পরিস্থিতি, তার ব্যক্তিগত ব্যক্তি আক্রমণ থেকে শুরু করে তার দলের বিভিন্ন নেতাকর্মীদের উপর আক্রমণ থেকে শুরু করে এবং সর্বশেষ যেটা সবচেয়ে সন্দেহ ছিল যে তৃণমূল কংগ্রেস হয়তোবা ভাঙন ধরে যাবে, সেটা স্পষ্ট আমরা এখন দেখতে পাচ্ছি। কারণ তার দলের ভাঙনটা ইতিমধ্যে স্পষ্ট। এবং এই যে ঋতুব্রত ব্যানার্জিকে তার দলেরই একজন খুবই বিশ্বস্ত একজন নেতা ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব বিশ্বস্ত একজন নেতা ছিলেন, তাকে বর্তমানে ৫৮ জন বিধায়ক তাকে নেতা হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করার জন্য তাকে সুযোগ দিয়ে দিয়েছেন। সবকিছু মিলিয়ে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনের দিন আরো ভয়াবহ হতে পারে বলেই অনেকে বিশ্লেষকরা মনে করছেন যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামনের যে তার যে রাজনৈতিক ক্যারিয়ার, এটা নিয়ে এখন ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। তিনি কি আসলে রাজনীতি করতে পারবেন না রাজনীতি থেকে তিনি চিরতরে বিলীন হয়ে যাবেন। দেখুন, তার রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু ধ্বংসের পথে। সে আসলে কি তার তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবেন কিনা, এটা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করছে এবং পশ্চিমবঙ্গে এটা নিয়ে সবচেয়ে বড় ধরনের আলোচনা চলছে যে আসলে তিনি আগামী দিনে তার দলকে টিকে রাখতে পারবেন কিনা অথবা তার দলের নেতৃত্বে সে থাকবে কিনা, এটা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। অপরদিকে দেখেন, বাংলাদেশের এই যে সেলিনা হায়াৎ সিটি কর্পোরেশন নির্বাচনে যিনি বারবার নির্বাচিত হয়েছেন, তার চিরপ্রতিদ্বন্দ্বী একজন ব্যক্তি ছিলেন অত্যন্ত সমালোচিত, আলোচিত এবং জনপ্রিয় একজন নেতা শামীম ওসমান। এর মতো একজন জারদাল একজন নেতাকে তিনি বারবার পরাজিত করেছেন এবং তাকে চোখে আঙ্গুল দিয়ে বারবার তাকে কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে তোমার নেতৃত্ব নারায়ণগঞ্জ থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে। সেটা বারবার প্রমাণও তিনি দেখিয়ে দিয়েছেন। এরকম একজন আওয়ামী লীগের একজন জারদাল, একদম বজ্রকণ্ঠী একজন মহিলা নেত্রী ১৭ মাস, দীর্ঘ ১৭ মাস তিনি ১৭ মাস না ১৩ মাস, সম্ভবত ১৩ মাসে তিনি
ভোগ করার পরে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। এই মুক্তিকে কেন্দ্র করে ইতিমধ্যে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপকভাবে এটা নিয়ে আলোচনা হচ্ছে। আবার নানান রকমের প্রশ্ন দেখা দিচ্ছে যে সেলিনা হায়াতের মতন এরকম নেত্রীদেরকে জামিন দেওয়া হচ্ছে, তাহলে কি সম্প্রতি যে কথাটা উঠছে যে শেখ হাসিনা দেশে ফিরে আসছেন এবং আওয়ামী লীগ আবার সক্রিয় হচ্ছেন, আওয়ামী লীগের নেতৃত্ব আবার ফিরে আসতেছে, আবার দেশ গঠনে তারা ভূমিকা রাখবে, এরকম প্রশ্ন যখন দেখা দিচ্ছে, তখন সেলিনা হায়াতদের মতন নেত্রীদেরকে জামিনের মুক্তি দেওয়ার মধ্যে এটা কিন্তু আরো স্পষ্ট হয়ে উঠছে যে আসলে কি সেলিনা হায়াতের মুক্তির মধ্য দিয়ে আওয়ামী লীগকে বার্তা দেওয়া হচ্ছে, যে আওয়ামী লীগ বা সাধারণ জনগণকে বার্তা দেওয়া হচ্ছে কিনা যে আওয়ামী লীগ অচিরেই ফিরে আসতেছেন। দেখেন, দলের বিভিন্ন নেতাকর্মী থাকে, কিন্তু কিছু কিছু নেতাকর্মী যারা আছে খুবই নির্ভরযোগ্য এবং খুবই আস্থাভাজন এবং যারা দলকে নেতৃত্ব দিতে পারে সামনের দিনে, তাদের মতো নেতা যখন জামিনে মুক্তি পায়, সেটা নিয়ে আসলে ধোঁয়াশা সৃষ্টি হওয়ার মতোই। কারণ একটা সময় এরকম কথা উঠেছিল যে সেলিনা হায়াতকে দলের খুব নির্ভরযোগ্য একটা পোস্ট দেওয়া হবে, দলকে নেতৃত্ব যখন আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেল, তখন মানে রিফাইন আওয়ামী লীগ হিসাবে যে একটা কথা উঠছিল, তখন বলা হচ্ছিল যে সেলিনা হায়াতদের মতো এরকম নির্ভরযোগ্য এবং বলিষ্ঠ কণ্ঠস্বরী নেত্রীদেরকে আওয়ামী লীগের সামনের কাতারে নেতৃত্বে নিয়ে আসা হচ্ছে, এরকম কিন্তু কথা উঠছিল। সাবের হোসেন চৌধুরী, তাদের মতো নেতা, এরকম নেতাদেরকে সামনে নেতৃত্ব দেওয়ার জন্য, যেহেতু আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী দেশের বাইরে, তারা বর্তমানে ভারপ্রাপ্ত হিসেবে যে দলের নেতৃত্ব দেওয়া হয়, যে শিরিন শারমিন চৌধুরী, এদের মতো নেত্রী কে দলের নির্ভরযোগ্য একটা জায়গায় রাখার যে একটা প্রশ্ন উঠেছিল, সেই প্রশ্নটা কেন যেন মনে হচ্ছে আবার ক্লিয়ার হচ্ছে, এরকম যে এই সেলিনা হায়াতের মতো নেত্রীদেরকে জামিনের মধ্যে দিয়ে সরকার অথবা রাজনৈতিক অঙ্গনে কোনো একটা চাপ হচ্ছে কিনা, বা সরকারের ভিতরে কোনো চাপ দেওয়া হচ্ছে কিনা যে আওয়ামী লীগের এই সমস্ত নেত্রীদেরকে বা নেতাদেরকে জামিনে দেওয়ার ব্যাপারে, এটা নিয়ে আসলে অনেকটাই ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে। বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে, এবং সরকারের যে বিভিন্ন সেক্টরে তাদের যে দুর্বলতা অনেকটাই প্রকাশ পাচ্ছে, বিশেষ করে আইন প্রশাসনের ক্ষেত্রে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত ব্যাপার স্যাপার থাকে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকটাই দুর্বলতার পরিচয় দিচ্ছে সরকারে। কারণ একটা সরকারের সবচেয়ে সফলতা কোথায়? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং দ্রব্যমূল্যের দাম এগুলো নিয়ন্ত্রণে রাখা। একটা সরকারের সফলতা ব্যর্থতা কিন্তু এই দুটো জিনিসের উপর নির্ভর করে। সেখানে আইন প্রশাসনের দিকে সরকার কিন্তু ইতিমধ্যে তার ব্যর্থতার পরিচয় দিয়েছে, যদিও সেটা রিকভার করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সর্বোপরি আমরা প্রতিদিনের নিউজ যেখান থেকে পাচ্ছি, নিউজ থেকে সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে বর্তমান বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক অবনতি। এখন এই জায়গা থেকে আসলে সরকার উঠে আসতে পারবে কিনা, সেটা সরকার একমাত্র ভালো করে জানতে পারে বা বলতে পারবে। আর রাজনীতিতে যেটা বলা যাচ্ছে যে আগামী দিনে যে রাজনীতি বাংলাদেশ সরকারের, বর্তমান সরকারের উপর যে নানান দিক থেকে প্রেশার আসছে, সেটার বহিঃপ্রকাশ আমরা অনেকটাই লক্ষ্য করতে পারছি। এবং যে বিষয়টি নিয়ে সবচেয়ে আলোচনা হচ্ছে যে শেখ হাসিনা সম্প্রতি যে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে সবচেয়ে কঠিন আলোচনা হচ্ছে যে শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরে আসতেছেন। তো তার এই শীঘ্রই দেশে ফিরে নিয়ে আসে, এখন সরকার দল এবং সরকারের যে বর্তমান বিরোধী দল আছে, তাদের মধ্যে কিন্তু অনেকটাই মনে করেন যে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে যে আসলে শেখ হাসিনা কি ফিরে আসতেছেন কিনা, শেখ হাসিনা ফিরে আসার ব্যাপারে আসলে দেশি এবং ইন্টারন্যাশনালি কোনো চাপ আছে কিনা সরকারের উপর, এটা নিয়ে অনেক কথা হচ্ছে। তবে সেলিনা হায়াত যখন জামিনে মুক্তি পেল, এটাতে আরো প্রকাশ মানে একদম মানে ওপেন হয়ে গেল বিষয়টা, যে আসলে আগামী দিনের যে আওয়ামী লীগের নেতৃত্ব বা আওয়ামী লীগের রাজনীতি যে আবার ফিরে আসতেছে বাংলাদেশের রাজনীতিতে, সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার। দর্শক, আপনারা আমার এই মতের সাথে একমত হতে পারেন না বা না হতে পারেন, তবে আমার মনে হচ্ছে যে আসলে বাংলাদেশের রাজনীতির যে বর্তমান প্রেক্ষাপট, সেলিনা হায়াতদের মতো নেত্রীদেরকে জামিনে মুক্তি দেওয়া, সাবের হোসেন চৌধুরীর মতন নেতাদের উন্মুক্ত মাঠে ঘুরে বেড়ানো, সবকিছু মিলে মনে হচ্ছে যে আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতি আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা অবিসম্ভাবী, এবং বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট যে আবার পরিবর্তন হতে যাচ্ছে, বাংলাদেশের রাজনীতির যে কালচার যে পরিবর্তন হবে আবার, সেটা অনেকটাই পরিষ্কার। তো আমার এই মতামতের সাথে বা ছোট্ট একটা ক্ষুদ্র বিশ্লেষণের মতে আমি এতটুকু বুঝতে পারছি যে আগামী দিনে খুব শীঘ্রই বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসছেন। শেখ হাসিনা ফিরে আসবেন কিনা সেটা অনিশ্চিত, কিন্তু আওয়ামী লীগ তার রাজনীতি ফিরে আসবে এটা নিশ্চিত। এবং সেই সাথে যে পশ্চিমবঙ্গের যে কথাটা বললাম, যে আমি দুটি জিনিস একসাথে আপনাদের সাথে কথা বলা বা শেয়ার করলাম এই জন্য যে দেখেন, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত জনপ্রিয় একজন নেত্রী ছিলেন, বা সাবেক 3 বারের মুখ্যমন্ত্রী ছিলেন। তার পরাজয় কিভাবে ঘটছে, তার দলের ভাঙ্গন কিভাবে ঘটছে, এটা নিয়ে এখন পশ্চিমবঙ্গ সহকারে বাংলাদেশের প্রেক্ষাপটে, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতি বাংলাদেশের রাজনীতি মোটামুটি সেম রাজনীতি, আর এর কারণে পশ্চিমবঙ্গের যে কোনো বিষয় নিয়ে হলে বাংলাদেশের মানুষ সেটা নিয়ে অনেক তাদের ভিতরে অনেক কি
কিউরিসিটি কাজ করে, যার কারণে পশ্চিমবঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যে ভাঙ্গন, এটা নিয়ে বাংলাদেশের রাজনীতিতেও অনেকটাই তাদের মধ্যে অনেক কথাবার্তা চলে। এবং বর্তমানে যে আইবি রহমানের সেলিনা হায়াতের মতো যে নেত্রী, এদের মতো নেত্রী জামিনে মুক্তি পাওয়া, এটা নিয়ে রাজনীতি অঙ্গনে এখন টকশোর টেবিলে কিন্তু এটা নিয়ে আলোচনার ঝড় বইছে যে আসলে সেলিনা হায়াত জামিনে মুক্তি পাওয়ার মধ্যে দিয়ে কি বার্তা দিচ্ছে। তো এই দুটি বিষয় সামনে নিয়ে আসলাম এই জন্যই যে দুটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে, এবং দুইটা বিষয়ের সাথে কিন্তু মিল আছে। একদিকে যাচ্ছে ক্ষমতার রদবদল, বিজেপি ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি, অন্যদিকে বিএনপি ক্ষমতায় আসার পরে আবারও আওয়ামী লীগের উত্থান হতে যাচ্ছে, এরকম একটা পূর্বাভাস দেখা যাচ্ছে। দর্শক, আপনাদের মতামত কি? এই বিষয়ে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। আর যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।